আজকে আমরা তোদের যে 5th চ্যাপ্টার আছে, পরিবেশ তার সম্পদ এবং তার সংরক্ষণ, এই চ্যাপ্টারের একদম শেষ অংশ জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করব। জীববৈচিত্র্য শব্দটা তোরা অনেক ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় শুনেছিস বা সামান্য তার সম্বন্ধে ধারণাও আছে। এই জীববৈচিত্র্য শব্দটি 1985 সালে বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন সর্বপ্রথম ব্যবহার করেন। জীববৈচিত্র্যের সংজ্ঞা সেভাবে কিছু বলা সম্ভব না। জীববৈচিত্র্য সম্বন্ধে যদি একটা ধারণা পেতে চাই, তাহলে বলা চলে যে কোনো স্থলভূমি, পৃথিবীর যে কোনো স্থলভূমি, সমুদ্র বা অন্যান্য যে কোনো জলভূমি বা কোনো বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত দিক থেকে যে বিভিন্নতা বা বৈচিত্র্য প্রকাশ পায়, সেই বৈচিত্র্যটাকেই জীববৈচিত্র্য বলে। এই বৈচিত্র্যটা জীবের প্রজাতিগত দিক থেকে জীব প্রজাতির সংখ্যার ওপর হতে পারে এই বৈচিত্র্যটা, বা কোনো জীবের চরিত্রগত বৈচিত্র্য হতে পারে। তাহলে যে কোনো অংশে অবস্থিত বিভিন্ন প্রজাতির জীবের সংখ্যা বা জীবের চরিত্রগত যে বৈচিত্র্য, তাকে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে থাকি। এবার এই বায়োডাইভার্সিটি সম্বন্ধে আরেকটু যদি ডিটেলে জানতে যাই, তাহলে দেখব যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের কিছু পর্যায় আছে। মানে জীববৈচিত্র্য তো আমরা বললাম যে জীবের সংখ্যার ওপর হতে পারে, জীবের চরিত্রগত বৈচিত্র্য হতে পারে। সেগুলোকে যদি পর্যায়গত দিক থেকে দেখি, তাহলে জীবের গঠনভিত্তিক চরিত্রের দিক থেকে দেখলে জীববৈচিত্র্যকে 3টে পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, আর একটা হলো প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি, এবং 3 নম্বরটি হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। প্রথম অংশটা যদি আমরা দেখি, জিনগত বৈচিত্র্য। প্রতিটা জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্যেরই কিছু না কিছু জিনগত ভিত্তি আছে। কিছু না কিছু কেন, প্রত্যেকটা চারিত্রিক বৈশিষ্ট্যেরই জিনগত ভিত্তি আছে। এই কারণে একটা জীবের সঙ্গে আর একটা জীবের কোনো পার্থক্য বা একটা জীবের সঙ্গে অন্য জীবের যে মিল, সেগুলোও সব কিছু নির্ভর করে জিনের ওপর এবং জিনগত বিভিন্নতার ওপর। সুতরাং এই জিনগত বিভিন্নতার ওপর নির্ভর করে জীববৈচিত্র্যকে যদি আমরা ভাগ করি বা যে জীববৈচিত্র্যকে পাই, তাকে আমরা জিনগত বৈচিত্র্য বলি। খুব সহজভাবে বলতে গেলে, কোনো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যায়, তাকেই আমরা জিনগত বৈচিত্র্য বলি। তাহলে যে কোনো একটা প্রজাতির মধ্যে জিনের যে বিভিন্নতা দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে জিনগত বৈচিত্র্য। দ্বিতীয় যেটা জীববৈচিত্র্যের দ্বিতীয় পর্যায় যেটা, সেটা হলো প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি না, কোনো জায়গায় যত রকমের প্রজাতি আছে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বাসস্থানে যত রকমের প্রজাতি আছে, সেই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে আমরা বলি প্রজাতি বৈচিত্র্য। এবার কোনো বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে থাকে। এবার এই বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃক্রিয়া হয় এবং পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে এই বাস্তুতন্ত্রটা একটা স্থিত অবস্থায় অবস্থান করে। তার ফলে কি হয় না, এই বিভিন্ন প্রজাতি একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা যে কোনো একটা নির্দিষ্ট বাসস্থলে বিভিন্ন প্রজাতির মধ্যে নানান ধরনের আন্তঃক্রিয়া হয় এবং বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। একাধিক প্রজাতির উপস্থিতিকে আমরা বলি প্রজাতি বৈচিত্র্য। যে কোনো একটা বাস্তুতন্ত্রে বা যে কোনো একটা বাসস্থলে একাধিক প্রজাতির উপস্থিতিকে আমরা বলি প্রজাতি বৈচিত্র্য। এবং সর্বশেষ যে বৈচিত্র্যটি বা সর্বশেষ যে পর্যায়টি, সেটাকে আমরা বলি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? বিভিন্ন প্রকার জীব একটা বাস্তুতন্ত্রে বসবাস করে এবং এই বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন প্রকার জীবের বিভিন্ন ধরনের বৈচিত্র্য বা বিভিন্নতা দেখা যায়। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য দেখা যায়, একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের যে বিস্তীর্ণ বৈচিত্র্য, তাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে পারি। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
বিভিন্ন ধরনের হতে পারে, কারণ একটা বাস্তুতন্ত্র একটা ছোট বাস্তুতন্ত্র হতে পারে, একটা বড় বৃহৎ অঞ্চলের বাস্তুতন্ত্র হতে পারে। এই রকমভাবে যদি বিবেচনা করি তাহলে একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। কীরকম না, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। তাহলে প্রথমটা নিয়ে যদি আলোচনা করি সেটা হলো আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কি না, একটি সম্প্রদায় বা একটা কমিউনিটির প্রজাতির মধ্যে যে প্রাচুর্য বা যে বিভিন্নতা দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। তাহলে আলফা বৈচিত্র্য হচ্ছে একটা বাস্তুতন্ত্রের সমগ্র প্রজাতি বা সমগ্র গণের দ্বারা নির্ধারিত। একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একটা সম্প্রদায় বা একটা কমিউনিটির প্রজাতিগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, সে জিনের বিভিন্নতাই হোক বা সংখ্যাগত বিভিন্নতাই হোক না কেন, তাকে আমরা বলি হচ্ছে আলফা বৈচিত্র্য। এবার যদি দেখি বিটা বৈচিত্র্য, তাহলে নিকটবর্তী বা কাছাকাছি অবস্থানকারী দুটো পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে উপস্থিত বিভিন্ন প্রজাতির যে তুলনা বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, তাকে আমরা বলি হচ্ছে বিটা বৈচিত্র্য। এবার একটা বাস্তুতন্ত্রের বা নিকটবর্তী দুটো বাস্তুতন্ত্রের মধ্যে কিছু তো সাধারণ বা কমন জীব থাকতেই পারে। তাহলে দুটো বাস্তুতন্ত্রের মধ্যে সাধারণ বা কমন জীবের সংখ্যা যত কম হবে, বিটা বৈচিত্র্যের মাত্রা তত বেশি হবে। কারণ বৈচিত্র্য মানেই বিভিন্নতা। দুটো বাস্তুতন্ত্রের মধ্যে যদি সাধারণ বা কমন প্রজাতির সংখ্যা বাড়তে থাকে তাহলে তো বিভিন্নতা আর থাকলো না। সেই জন্য দুটো নিকটবর্তী বাস্তুতন্ত্রের মধ্যে যত বেশি কমন প্রজাতির সংখ্যা কম থাকবে, তত দুটোর মধ্যে বৈচিত্র্যতা বেশি হবে। তাহলে দুটো নিকটবর্তী বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে আমরা বলি হচ্ছে বিটা বৈচিত্র্য। এবার হচ্ছে গামা বৈচিত্র্য। একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে, একটা বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে অনেকগুলো বাস্তুতন্ত্র থাকতে পারে, অনেক ধরনের বাস্তুতন্ত্র থাকতে পারে। এই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যে সমন্বয় বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, তাকে আমরা বলি গামা বৈচিত্র্য। তাহলে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের যে তিনটে ভাগ পেলাম, সে তিনটে হলো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য মানে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায়ের সকল জীবের বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য মানে হচ্ছে দুটো নিকটবর্তী বাস্তুতন্ত্রের সকল প্রজাতির মধ্যে তুলনামূলক আলোচনা বা সকল প্রজাতির মধ্যে বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হচ্ছে একটা বৃহত্তর ভৌগোলিক অঞ্চলের যত ধরনের প্রজাতি আছে, সেই সমস্ত ধরনের প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে আমরা বলি গামা বৈচিত্র্য। এগুলো গেল বাস্তুতান্ত্রিক পর্যায়। এবার এই অংশে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্বন্ধে একটু জেনে নেব। যদিও জীববৈচিত্র্যের গুরুত্বকে নির্দিষ্ট কিছু পয়েন্টের মারফত বলে বোঝানো সম্ভব না, কিন্তু কিছু স্পেসিফিক গুরুত্ব আমরা নিজেদের সুবিধার্থে বা নিজেদের পড়ার প্রয়োজনে বলতে পারি। যেমন প্রথম গুরুত্ব হিসেবে আমরা যদি ধরি, তাহলে খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদ খাদ্য শৃঙ্খলে উৎপাদক হিসেবে বা শক্তির রূপান্তরক হিসেবে কাজ করে। সৌরশক্তিকে গ্রহণ করে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং নিজের দেহে সেই শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত রাখে। এবার খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে এই খাদ্যকে আমরা প্রাণীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে গ্রহণ করে থাকি। তাহলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সবুজ উদ্ভিদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এছাড়া খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ ছাড়াও বিভিন্ন প্রাণীকেও আমরা খাদ্যের উৎস হিসেবে গ্রহণ করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পোলট্রি প্রাণীদের থেকে আমরা যে খাবারগুলো পাই, সেগুলো তো জীববৈচিত্র্যের অংশ। তাহলে জীববৈচিত্র্যের প্রথম যে গুরুত্ব পাওয়া গেল, সেটা হলো খাদ্যের উৎস হিসেবে। এখন বিভিন্ন ধরনের গবেষণায় বিভিন্ন রকম প্রক্রিয়াকে কাজে লাগিয়ে এই যে খাদ্য উৎপাদনকারী জীবগুলো, তাদের যে উপকারী জিনগুলো আছে, সেগুলোর মাত্রা আরও বৃদ্ধি করে এবং অপকারী জিনগুলোর মাত্রাকে আরেকটু কমিয়ে আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল শস্য তৈরি করে থাকি। তাহলে জীববৈচিত্র্যের প্রথম যে গুরুত্বটা আমরা পেলাম, সেটা হলো খাদ্য হিসেবে। খাদ্যের পর জীববৈচিত্র্যের যার একটা ভীষণই গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে ওষুধ উৎপাদনে। মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে ওষুধ উৎপাদনে জীববৈচিত্র্যের একটা মারাত্মক বড় রকমের ভূমিকা রয়েছে। ওষুধ উৎপাদন করার জন্য বিভিন্ন উদ্ভিদের
মূল, কাণ্ড, পাতা, ফল, বীজ সমস্ত ব্যবহার করা হয়ে থাকে। তোরা যখন ছোটবেলাতে বিভিন্ন সময় ভেষজ উদ্ভিদ পড়েছিলিস, সেখানে তোরা দেখেছিলিস বাসক, তুলসী, কালমেঘ, কুলেখাড়া, শতমূলী, ঘৃতকুমারী, সর্পগন্ধা, সিনকোনা, নিম, এরকম প্রচুর ভেষজ উদ্ভিদ আছে যাদের বিভিন্ন বডি পার্ট থেকে, পাতা থেকে, কাণ্ড থেকে, মূলের অংশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকার পাওয়া যায়, যেগুলো আমাদের ওষুধ তৈরিতে কাজে লাগে। এবার এই উন্নত উদ্ভিদগুলো ছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে, বিভিন্ন ছত্রাক থেকে নানান ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ তৈরি হয়ে থাকে। স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরকম অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো বিভিন্ন ছত্রাক থেকে বা ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয়ে থাকে। ও যদি হোমিওপ্যাথি ওষুধের দিক থেকে আমরা দেখি, তো বহু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো বিভিন্ন উদ্ভিদ থেকে তৈরি। একটা সাধারণ উদাহরণ দিই, অ্যাট্রোপা বেলেডোনা নামক একটা উদ্ভিদ থেকে বেলেডোনা নামক একটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, যা একটা হোমিওপ্যাথির প্রচণ্ডই কমন ওষুধ। ইপিকা সেফালিস ইপিকাকুয়ানা, এরকম একটা উদ্ভিদ থেকে ইপিকাক নামক একটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। তাহলে মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে বা ওষুধ তৈরির ক্ষেত্রে বিভিন্ন রকম ভূমিকা রয়েছে জীববৈচিত্র্যের। এবার দৈনন্দিন জীবনে যে সমস্ত সামগ্রী আমাদের প্রয়োজন হয় তার সবকটাই আসে জীববৈচিত্র্য থেকে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, মধু, মোম, সিল্ক, বিভিন্ন ধরনের ফাইবার যেমন পাট, শন, কার্পাস, চামড়া, চামড়া থেকে আমরা জুতো তৈরি করি, ব্যাগ তৈরি করি, বিভিন্ন জিনিস তৈরি করি। বিভিন্ন পানীয়গুলো আমরা যা খাই, চা, কফি বা অন্যান্য বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে গেলে আমাদের যা লাগে, আঠা, মানে ধর গদ, রজন, তরুক্ষীর, এই সমস্ত জিনিস, বিভিন্ন সুগন্ধি দ্রব্য তৈরি করতে গেলে যা প্রয়োজন হয়, সমস্তই কিন্তু আসে কোনো না কোনো উদ্ভিদ থেকে বা কোনো না কোনো প্রাণী থেকে। তাহলে জীববৈচিত্র্যের এক্ষেত্রেও যথেষ্ট বড় ভূমিকা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্রী তৈরি করতে বা অর্থনৈতিক দিক থেকে। এই ধরনের জিনিসগুলোকে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি। তাহলে অর্থনৈতিক, ইকোনমিক্যাল দিক থেকে এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর দিক থেকে প্রচুর ভূমিকা রয়েছে জীববৈচিত্র্যের। এবার যদি আমরা দেখি, এর এর মধ্যেই তোরা বাঁশ, কাঠ, এগুলোকেও ইনক্লুড করে দিতে পারিস, কারণ এগুলো আমাদের গৃহ নির্মাণের কাজে লাগে বা কাগজ শিল্পে কাজে লাগে। এ ধরনের বিভিন্ন দৈনন্দিন জিনিসকে একত্রিত করা যেতে পারে। এরপর যদি বাস্তুতান্ত্রিক দিক থেকে দেখি, তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় কিন্তু জীববৈচিত্র্যের যথেষ্ট ভূমিকা আছে। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষাকে করতে গেলে অণুজীব থেকে শুরু করে সবুজ উদ্ভিদ, প্রাণী সকলের আন্তঃক্রিয়ায় কিন্তু বাস্তুতন্ত্রটা টিকে আছে। পরিবেশের যে প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ভারসাম্য, খাদ্য খাদকের ভারসাম্য, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা একটা নির্দিষ্ট অঞ্চলের সকল প্রকার জীবের উপর নির্ভর করে। যে কোনো একটা বাস্তুতন্ত্রের একটা ছোট্ট উপাদানও যদি হ্যাম্পার্ড হয়, তাহলে সমগ্র বাস্তুতন্ত্রটা কিন্তু হ্যাম্পার্ড হয়ে যায়। তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে গেলে সমগ্র জীবকুলকে বা সমগ্র জীববৈচিত্র্যকে সঠিক থাকতে হবে। জলবায়ুর নিয়ন্ত্রণ পরবর্তী যেটা, জলবায়ুর নিয়ন্ত্রণ তো ভীষণভাবেই জীববৈচিত্র্যের দ্বারা নিয়ন্ত্রিত। খেয়াল করে দেখবি যে যে অঞ্চলে যে ধরনের জীববৈচিত্র্য যে ধরনের জলবায়ু দেখা যায়, তার উপর নির্ভর করে কিন্তু জীববৈচিত্র্য গড়ে ওঠে, বা জীববৈচিত্র্যের ওপর নির্ভর করেই জলবায়ুর পরিবর্তন দেখা যায়। যেমন নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলের বর্ষাবন বৃষ্টিপাতের অনুকূল। উদ্ভিদের যথেষ্ট ভূমিকা আছে বৃষ্টিপাতের উপর। মরু অঞ্চলে যেমন অনেক পরিমাণে কম উদ্ভিদ দেখা যায়, কিন্তু সেই অঞ্চলে বৃষ্টিপাতও তার মানে কম দেখা যায়। তাহলে জীববৈচিত্র্য কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করতেও যথেষ্ট সাহায্য করে। এর পরবর্তী যে গুরুত্ব আমরা বলতে পারি সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা বা চিত্ত বিনোদনের ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য, আমরা একটু পরেই এই টপিকটা আবার পড়ব, জীববৈচিত্র্যের সংরক্ষণ। জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য যে ধরনের সংরক্ষিত অঞ্চলগুলো গড়ে ওঠে, যেমন বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, ন্যাশনাল পার্ক, এই ধরনের যে সংরক্ষিত অঞ্চলগুলো থাকে, এই অঞ্চলগুলো কিন্তু পর্যটনের ক্ষেত্রেও যথেষ্ট বড় জায়গা। একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে পর্যটকদের যাতায়াত এখানে হয়ে থাকে। সেক্ষেত্রে এটা চিত্ত বিনোদনের জন্য একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলে।
এই জীববৈচিত্র্য। এছাড়া বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে গেলেও আমাদের জীববৈচিত্র্যের প্রয়োজন। যত পরিমাণ সবুজ উদ্ভিদ থাকবে তত পরিমাণ কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রিত হতে পারে। গ্রিনহাউস গ্যাসকে শোষণ করে ফেলার ক্ষমতা কিন্তু একমাত্র উদ্ভিদেরই আছে। কাজেই বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে গেলেও আমাদের জীববৈচিত্র্যের প্রয়োজন হবে। তাহলে এই অংশে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্বন্ধে একটা ছোট ধারণা পেলাম। এবার আমরা যে অংশটা পড়ব বা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। এই বায়োডাইভার্সিটি হটস্পট সম্বন্ধে জানার আগে আরেকটা টার্ম আমাদের জানতে হবে, যেটা হলো মেগা ডাইভার্সিটি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে জীববৈচিত্র্য দেখা যায় তার মধ্যে পার্থক্য আছে, কারণ পৃথিবীর সর্বত্র একই ধরনের জীব বসবাস করা সম্ভব না। কারণ আবহাওয়া বা জলবায়ু যাই বলি না কেন, প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা। সেক্ষেত্রে প্রতি অঞ্চলে জীববৈচিত্র্যও আলাদা হবে, এটাই স্বাভাবিক। এইবার এই জীববৈচিত্র্যের নিরিখে পৃথিবীতে কিছু মেগা ডাইভার্সিটি অঞ্চল দেখা যায়, মানে যেখানে জীববৈচিত্র্যের সংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক। এই অঞ্চলগুলোকে বলা, অধিক জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চলগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি অঞ্চল। এরকম 17টি দেশকে মেগা ডাইভার্সিটি অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এইবার ভারতবর্ষ হলো এই মেগা ডাইভার্সিটি অঞ্চলের মধ্যে একটি। এখন দেখা যায় যে কোনো একটা অঞ্চলে যেখানে জীববৈচিত্র্যের আধিক্য যথেষ্ট প্রচুর, কিন্তু যেখানকার জীব প্রজাতিগুলি থ্রেটেন্ড, মানে সংরক্ষণের প্রয়োজন যাদের, সেই রকম নিরিখে কতগুলি অঞ্চলকে সংরক্ষণের তাগিদে হটস্পট তকমা দেওয়া হয়ে থাকে। কিছু স্থলভূমি যেগুলো খুব হটস্পট এই কারণেই বলা হয়ে থাকে, ওগুলোকে ইমিডিয়েটলি সংরক্ষণের আওতায় এনে ওই জীব প্রজাতিগুলোর সংরক্ষণ করা প্রয়োজন, সেই জন্যই ওগুলোকে হটস্পট বলা হয়ে থাকে। এরকম 34টি অঞ্চলকে হটস্পট আখ্যা দেওয়া হয়ে থাকে। ভারতবর্ষে এর মধ্যে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট অবস্থিত। এখন হটস্পট, সমস্ত জীববৈচিত্র্য অঞ্চলকেই হটস্পট বলছি না কেন, হটস্পট হতে গেলে কি কি শর্ত প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেগুলো আমরা একটু জেনে নেব। হটস্পট হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে অধিক জীববৈচিত্র্য থাকতে হবে, মানে একাধিক প্রজাতিভুক্ত জীব থাকতে হবে। মানে একই প্রজাতিভুক্ত অধিক জীব না থেকে যদি একাধিক প্রজাতিভুক্ত জীব থাকে তাহলে সেক্ষেত্রে জীববৈচিত্র্য বেশি বলে আমরা ধরে নিতে পারি। এবং এই জীববৈচিত্র্যের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর ধরনের নালিকা বান্ডিল যুক্ত উদ্ভিদ থাকতে হবে। নালিকা বান্ডিলের ভ্যারাইটি মানেই উদ্ভিদের মধ্যে বিভিন্নতা রয়েছে, তাহলে বিভিন্ন ধরনের নালিকা বান্ডিল যুক্ত উদ্ভিদ থাকতে হবে। যে অঞ্চলের 70% প্রাথমিক উদ্ভিদ বিনষ্ট হয়ে গেছে, সেখানে নতুন করে আবার জীব বসবাস করা শুরু করেছে বা নতুন করে আবার উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। যে অঞ্চলের বেশিরভাগ প্রজাতি এন্ডেমিক, এই এন্ডেমিক প্রজাতি সম্বন্ধে একটু বলবো। এন্ডেমিক প্রজাতি কি না, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চলে যদি কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকে, মানে ব্যারিয়ার মানে যদি কোনো বাধা থাকে, মানে ধর একটা ভৌগোলিক অঞ্চলের পাশেই একটা সুউচ্চ পর্বতমালা অবস্থান করছে, তাহলে কি হচ্ছে, সেই ভৌগোলিক অঞ্চলটা পার্শ্ববর্তী ভৌগোলিক অঞ্চলের সঙ্গে ওই ব্যারিয়ার বা বাধা বা ওই পাহাড়টা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো উদ্ভিদের ফল বীজের বিস্তারণ ওই পাহাড়টাকে টপকে করা সম্ভব হচ্ছে না, একটু কঠিন হয়ে যাচ্ছে। বা বিভিন্ন পরিযায়ী যে প্রাণীরা রয়েছে সেই প্রাণীদের ওই পাহাড়টাকে টপকে পার্শ্ববর্তী ভৌগোলিক অঞ্চলে যেতে অসুবিধা হচ্ছে। বা এই পাহাড় যদি না ধরি, যদি কোনো একটা দ্বীপের বাস্তুতন্ত্রকে ধরি বা দ্বীপ, সেই একটা দ্বীপকে যদি ভৌগোলিক অঞ্চল হিসেবে ধরি, তাহলে সেই দ্বীপের নিকটবর্তী অংশে রয়েছে সমুদ্র। তাহলে পার্শ্ববর্তী দ্বীপে যেতে গেলে তাকে একটা ভৌগোলিক বাধা অতিক্রম করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উদ্ভিদের ফল বীজ বিস্তারণ করতে অসুবিধা হচ্ছে বা পরিযায়ী প্রাণীগুলোর
স্থলজ পরিযায়ী প্রাণীগুলোর জলজ বাধা পেরিয়ে পার্শ্ববর্তী ভৌগোলিক অঞ্চলে যেতে অসুবিধা হচ্ছে, এই রকম যদি কোনো ভৌগোলিক বাধা থাকে তাহলে দেখা যায় কি সেই সব অঞ্চলে কিছু প্রজাতি আঞ্চলিক হয়ে যায়। মানে ওই প্রজাতিগুলোকে শুধুমাত্র ওই অঞ্চলেই পাওয়া যায়, নিকটবর্তী আর কোনো অঞ্চলে পাওয়া যায় না। তার প্রধান কারণ হিসেবে ওই ভৌগোলিক বাধাটাকে ধরে নেওয়া যায়। ভৌগোলিক বাধাটাকে অতিক্রম করে প্রজাতিগুলো পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তারিত হতে পারে না। তাহলে সেই নির্দিষ্ট অঞ্চলে সেই প্রজাতিটাকে বলা হয় এন্ডেমিক বা আঞ্চলিক। ওই অঞ্চলেই ওই প্রজাতিটাকে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে হটস্পট হওয়ার আরেকটা শর্ত হচ্ছে যার বেশিরভাগ প্রজাতি হবে কিনা আঞ্চলিক, এন্ডেমিক। তাদেরকে তো আরও বেশি পরিমাণ সংরক্ষণ করতে হবে, কারণ তাদের বিস্তারণ বেশি করে ঘটেনি, তারা অন্য কোথাও বিস্তারিত হতে পারেনি। ওই নির্দিষ্ট হটস্পট অঞ্চলে যে কটা উদ্ভিদ বা যে কটা প্রাণী আছে সে কটাকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হটস্পটের আরেকটা শর্ত হলো কি না, যে কোনো একটা হটস্পট অঞ্চলে অনেক এন্ডেমিক প্রজাতি থাকতে হবে বা আঞ্চলিক প্রজাতি থাকতে হবে। আর একটা হটস্পট হওয়ার শর্ত কি না, যেগুলো বিপন্ন, বিপন্ন প্রজাতি মানে যারা নিকট ভবিষ্যতে খুব শীঘ্রই যেগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে, যেগুলোর এখন বিলুপ্ত হওয়া, যে প্রজাতিগুলোর এখন বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই সেইগুলোকে সংরক্ষণ করার থেকে যে প্রজাতিগুলোর নিকট ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে সেই প্রজাতিগুলোকে সংরক্ষণ করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তাহলে সেই অঞ্চলগুলোকে হটস্পট বলে আখ্যা দেওয়া হয়ে থাকে। তাহলে হটস্পট হওয়ার ক্রাইটেরিয়া কি, অধিক ডাইভার্সিটি থাকতে হবে, অধিক বৈচিত্র্য থাকতে হবে জীবের মধ্যে, যে অঞ্চলের অনেক প্রাথমিক জীব নষ্ট হয়ে গিয়ে থাকবে, যে অঞ্চলের বেশিরভাগ প্রজাতি হবে কিনা এন্ডেমিক বা আঞ্চলিক তাকে বেশি করে সংরক্ষণ করতে হবে, এবং যে অঞ্চলে প্রচুর বিপন্ন প্রজাতির জীব থাকবে মানে যেগুলো নিকট ভবিষ্যতে হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, তাহলে সেগুলোকে সংরক্ষণ করার জন্য সেই অঞ্চলটাকেই আমরা হটস্পট বলে আখ্যা দিয়ে দিতে পারি। এরকম হটস্পটের সংখ্যা 34টি। ভারতবর্ষে হটস্পটের ভারতবর্ষে 4টি হটস্পট আছে। এবার ভারতবর্ষের হটস্পটগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ভারতবর্ষে যে 4টি হটস্পট আছে সেই 4টি হটস্পট হলো পূর্ব হিমালয় বা দ্য ইস্টার্ন হিমালয়, ইন্দো বার্মা, 3 নম্বর হচ্ছে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা, এবং 4 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড। এই 4টে হটস্পট অঞ্চলের আমরা ভৌগোলিক বিস্তার করব এবং কী ধরনের জীব এখানে দেখা যায় সে সম্বন্ধে একটু ধারণা নেব। প্রথম যে হটস্পট অঞ্চলটা পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়া, সেটাকে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলো, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো, নেপালের কিছু অংশ, ভুটানের কিছু অংশ নিয়ে এই ইস্টার্ন হিমালয় গঠিত হয়েছে। এই ইস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে যে হটস্পট অঞ্চল সেটা খুব বেশি উচ্চতার, কারণ বেশিরভাগ অংশটাই পাহাড়ে ঘেরা, বেশি উচ্চতার হটস্পট এবং ভৌগোলিক দিক থেকে খুবই নবীন। এই হটস্পট অঞ্চলটা নতুন গড়ে উঠেছে। এখানে একশৃঙ্গ গন্ডার, বন্য এশিয়ান ওয়াটার বাফেলো, গোল্ডেন লেঙ্গুর, বিভিন্ন ধরনের অর্কিডের বাসস্থল। এখানে বেশিরভাগ প্রজাতি এন্ডেমিক। এই এই অঞ্চলে যে সমস্ত জীব প্রজাতি দেখা যায় তার 1/3 প্রায় এন্ডেমিক। এর পরবর্তী হটস্পট অঞ্চল আমরা যদি ধরি ইন্দো বার্মা, বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে ভারতের উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদের যে দক্ষিণ অংশ সেই অংশটা ইন্দো বার্মার মধ্যে ইনক্লুডেড। এখানে বেশিরভাগ দেখা যায় বানর জাতীয় প্রাণী, গিবন, লেঙ্গুর এই ধরনের প্রাণী এখানে দেখা যায়। এই অঞ্চলে অনেক পাখির প্রজাতিও দেখা যায়। এই অঞ্চলের প্রায় 50% প্রজাতি এন্ডেমিক, অর্ধেক সংখ্যক এন্ডেমিক প্রজাতি। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা পরবর্তী হটস্পট। ভারতের পশ্চিম দিকের অনেকগুলো পর্বতমালা এবং তার সংলগ্ন যে রাজ্যগুলো, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ, গুজরাট, প্রায় 6টা ভারতবর্ষের স্টেট নিয়ে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা হটস্পট অবস্থিত। এটা হচ্ছে পাতাঝরা বৃক্ষের বন এবং বর্ষা বন। এখানে প্রায় 6,000 উদ্ভিদ প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে 3,000ই এন্ডেমিক। ভারতবর্ষের সবচেয়ে বড় হটস্পট, এটা সবচেয়ে বেশি জীববৈচিত্র্য এখানে দেখা যায়। এখানে প্রচুর পরিমাণ উভচর, সরীসৃপ দেখা যায় যা কিনা এখানেই এন্ডেমিক, আর পৃথিবীর কোথাও দেখা যায় না। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পাখি, স্তন্যপায়ী দেখা যায়, যেমন সোনালী মাথার হনুমান যাকে আমরা লায়ন টেল ম্যাকাকা বলি, সেটাও একমাত্র এই পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা
ওয়েস্টার্ন ঘাট হটস্পটেই পাওয়া যায়। পরবর্তী হটস্পট হচ্ছে সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ড বাকি হটস্পটগুলোর থেকে একটু আলাদা, তার কারণ এখানে স্থলভাগের জীববৈচিত্র্যের সঙ্গে সঙ্গে সামুদ্রিক জীববৈচিত্র্য দেখা যায়। সুন্দাল্যান্ড হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলো, এবং ভারতবর্ষের নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান এবং নিকোবরের নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। যেহেতু যে যে অঞ্চলগুলো আমি বললাম সবকটাই সমুদ্র তীরবর্তী বা বিভিন্ন দ্বীপের সমাহার, সেই জন্য এখানে স্থলভাগের জীববৈচিত্র্যের সঙ্গে সঙ্গে সামুদ্রিক জীববৈচিত্র্যও খুব বেশি পরিমাণে দেখা যায়। বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়, ডলফিন, কচ্ছপ, মাছ, কুমির, বিভিন্ন ধরনের এই ধরনের বিভিন্ন জলজ প্রাণী বা জলজ উদ্ভিদের সমাহার এক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা মোটামুটি হটস্পট কাকে বলে, হটস্পট হওয়ার শর্তগুলো কি কি, এবং ভারতবর্ষের হটস্পটগুলো সম্বন্ধে কিছুটা জানলাম। এখনো পর্যন্ত আমরা জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের পর্যায়, জীববৈচিত্র্যের গুরুত্ব এবং জীববৈচিত্র্য হটস্পট সম্বন্ধে জেনেছি। জীববৈচিত্র্য হটস্পট শব্দটি নরম্যান মেয়ার সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এবার আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আমরা প্রায়ই একটা শব্দ এখন শুনে থাকি, জীববৈচিত্র্যের সংরক্ষণ, কনজারভেশন, যার জন্য পৃথিবীব্যাপী বিভিন্ন সংস্থাও আছে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য। জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার প্রয়োজন কি? এই যে আমরা একটু আগে হটস্পট পড়লাম, যে অঞ্চলগুলোকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে, সেই অঞ্চলের জীবকে সংরক্ষিত করা হচ্ছে, সেই সংরক্ষণের একটা মূল কারণ হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাস। আমাদের বিভিন্ন কার্যকলাপ, অনিয়ন্ত্রিত কার্যকলাপ, মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কার্যকলাপ এবং কিছু ক্ষেত্রে কিছু প্রাকৃতিক কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এখন আমরা দেখব যে জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পাচ্ছে, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কী কী। প্রথমেই যদি জীববৈচিত্র্যের কারণ হিসেবে আমরা প্রথম যে কারণটা দেখব সেটা হলো জীবের স্বাভাবিক বাসস্থান বিঘ্নিত হওয়া। পৃথিবীতে যত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত অধিক জনসংখ্যার চাপে সেই মানুষগুলোর বসবাস করার জন্য বাসস্থান, চাষবাস, পশুপালন, কলকারখানা গড়ে ওঠা, বিভিন্ন কার্যকলাপ হচ্ছে, এবং তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বনভূমি ধ্বংস করা হচ্ছে, ছোট বড় জলাশয়কে বুঝিয়ে ফেলা হচ্ছে। তাহলে সেই বনভূমিতে বা ছোট বড় জলাশয়ে তো কিছু না কিছু জীব বসবাস করতো, কিছু না কিছু প্রজাতি বসবাস করতো, তাদের স্বাভাবিক বাসস্থান ব্যাহত হচ্ছে। তাহলে তাদের স্বাভাবিক বাসস্থান ব্যাহত হলে তাদের খাদ্যাভ্যাস সব কিছুতেই সমস্যা হচ্ছে, এবং সেক্ষেত্রে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার একটা যথেষ্ট বড় সম্ভাবনা রয়েছে। তাহলে কি না, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি জীববৈচিত্র্য হ্রাসের একটা প্রধান কারণ হতে পারে। এবার যেটা, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে সভ্যতার বিকাশ যত হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি যত হচ্ছে, তত আমরা কি করছি, বনভূমি ধ্বংস করছি, অতিরিক্ত পরিমাণ গাছ কেটে ফেলছি, শিল্পের বিস্তার ঘটাচ্ছি, যার ফলে কি হচ্ছে না, বাতাসে প্রচুর পরিমাণ ক্ষতিকারক গ্যাসের মাত্রা বেড়ে যাচ্ছে, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি, যেগুলো কী করছে, পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রাকে, গড় তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে কোথাও বৃষ্টিপাত বেশি হতো সেখানে কম হচ্ছে, কোথাও কম বৃষ্টিপাত হতো সেখানে বেশি হচ্ছে। এক্ষেত্রে তাহলে স্বাভাবিক বাসস্থানের জলবায়ুর পরিবর্তন হলে সেখানে বসবাসকারী জীবদেরও জীবনযাত্রা যে বিঘ্নিত হচ্ছে সেটা স্বাভাবিক ব্যাপার। যেমন একটা উদাহরণ, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলছে এবং জলতলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখানে মেরু ভাল্লুকদের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। তাহলে দ্বিতীয় কারণ হিসেবে আমরা জনসংখ্যার বৃদ্ধি প্রথম কারণ, দ্বিতীয় কারণ হিসেবে আমরা নিতে পারি বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন। 3 নম্বর কারণ যদি ধরি তাহলে হচ্ছে মানুষেরই অনিয়ন্ত্রিত কিছু আচার আচরণ, যেমন হচ্ছে শিকার বা চোরা শিকার, বনজ সম্পদের বেআইনিভাবে ব্যবহার, যথেচ্ছ ব্যবহার, যেমন কাঠ, বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী, তাদের চামড়া, শিং, হাড়, দাঁত, পালক এসবের জন্য তাদেরকে শিকার করা, তাদের বসতি অঞ্চলে যথেচ্ছভাবে যাতায়াত করা, এগুলো জীববৈচিত্র্যকে হ্রাস করছে। হুম
কেননা বিভিন্ন কারণে যদি আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে অনিয়ন্ত্রিতভাবে শিকার করতে থাকি, অনিয়ন্ত্রিতভাবে মেরে ফেলতে থাকি, তার হয়তো সেই পরিমাণ প্রজনন হচ্ছে না, নতুন প্রজাতি উৎপন্ন হচ্ছে না, তার আগেই আমরা যে কটা অবশিষ্ট রয়েছে সে কটাকে মেরে ফেললাম, তাহলে তো ধীরে ধীরে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। তাহলে চোরা শিকার, বনজ সম্পদের যথেচ্ছ ব্যবহারকে আমরা একটা কারণ হিসেবে ধরতে পারি জীববৈচিত্র্য হ্রাসে। জীববৈচিত্র্য হ্রাসের আর একটা অন্যতম কারণ হচ্ছে দূষণ। দূষণও কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত কাজের জন্যই হচ্ছে। যেমন একটু আগে আমরা যেমন আলোচনা করলাম যে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালা কেটে ফেলা হচ্ছে, অতিরিক্ত মাত্রায় সভ্যতার বিকাশের ফলে দ্রুত শিল্পের বৃদ্ধি, কলকারখানা তৈরি, সেখান থেকে নির্গত বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, বিভিন্ন ধরনের যানবাহন, তার থেকে নির্গত গ্যাস, তার থেকে নির্গত শব্দ আমাদের চারপাশের পরিবেশকে, সমস্ত কিছুকে দূষিত করছে। জল, বাতাস, মাটি সব কিছুকে দূষিত করছে। ফলে সেখানে বসবাসকারী জীব সমষ্টি তো অতিরিক্ত মাত্রায় অ্যাফেক্টেড হচ্ছে। যেমন আমরা এখন দেখতে পাই যে দূষণের ফলে আমাদের চারিপাশে কেঁচো, ছোট মাছ, ব্যাঙ, বিভিন্ন ধরনের সাপ, গিরগিটি, পাখি, একটা উদাহরণ তো দিতেই পারি, চড়াই পাখির পরিমাণ তো প্রচণ্ড পরিমাণে কমে গেছে। তাহলে এই ধরনের বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ, ছোট ছোট প্রাণীর সংখ্যা কিন্তু কমছে আমাদের কার্যকলাপের ফলে বা দূষণের ফলে। জীবজ সম্পদের অতি ব্যবহার, এটাও কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের একটা মূল কারণ হতে পারে। যেমন জীবজ সম্পদ, যেমন আমরা বিভিন্ন খাদ্যবস্তু যেমন ডিম, মাছ, মাংস, সবজি, ফল, এগুলো বিভিন্ন জীব থেকেই পেয়ে থাকি। উদ্ভিজ্জ অংশের অনেক আমরা ব্যবহার করি, কাগজ, কাঠের আসবাব, বাড়ি তৈরির সামগ্রী, সব কিছু উদ্ভিদের থেকে পাই। এই অতি ব্যবহার করতে করতে আমরা উদ্ভিদ প্রাণীকে ধ্বংস করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছি যে সেগুলোকে পুনরায় তৈরি হওয়ার সময় দিচ্ছি না। মানে তাদের প্রজনন ঘটে আমরা যে সংখ্যক প্রজাতি ধ্বংস করলাম সেই সংখ্যক প্রজাতি পৃথিবীতে আসার সময়টুকু আমরা দিচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা জীবজ সম্পদের এত অতি ব্যবহার করছি, জীববৈচিত্র্য ধ্বংস হতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ, যেটা মানুষের নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ব্যবহারের জন্যও হয়ে থাকে, কখনো কখনো প্রাকৃতিকভাবেও ঘটে থাকে। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা, ভূমিক্ষয়, ঝড়, দাবানল, ভূমিকম্প, সব কিছুর কারণে কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। আমরা তো কদিন আগে দুটো বড় দাবানল অস্ট্রেলিয়ার আমাজনে দেখলাম, কত জীববৈচিত্র্য ধ্বংস হলো। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ। বহিরাগত কোনো কোনো প্রজাতি আসার ফলে অনেক সময় এমন হয় যে যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলে সেই বহিরাগত প্রজাতিটা এত অতিরিক্ত মাত্রায় বংশবিস্তার করে ফেলেছে যে ওখানে বসবাসকারী এক্সিস্টিং যে জীব প্রজাতি রয়েছে সেগুলো তার সঙ্গে পেরে উঠছে না এবং তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। যেমন জলাশয়গুলোকে ঠান্ডা রাখার জন্য ভারতের জলাশয়গুলোতে কচুরিপানা আনা হয়েছিল, কিন্তু কচুরিপানা এতভাবে জলাশয় ভরে গেছে যে এখন জলাশয়ের অন্যান্য ছোট ছোট উদ্ভিদ প্রাণীর জীবন বিপন্ন হয়ে গেছে কচুরিপানার জন্য। এবার পপুলেশনের নিজস্ব কিছু কারণের জন্য জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। যেমন জীবের কিছু নির্দিষ্ট জৈবিক প্রবণতা থাকে যেগুলো জীববৈচিত্র্য হ্রাস করতে পারে। কোনো একটা ছোট পপুলেশনের তার জনন প্রক্রিয়া এত আস্তে, এত ধীর গতিতে তার প্রজনন হচ্ছে, যার ফলে জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে। যেমন নীলতিমি, জায়ান্ট পান্ডা, এদের জনন প্রক্রিয়াটা প্রচণ্ড ধীর গতিতে হয়। খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে থাকা জীবরাও কিন্তু অনেক সময় বিলুপ্ত হতে পারে। তার কারণ কি, খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে থাকা যে জীবরা তারা বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্যাভাবটাকে ফেস করে। যেমন বাঘ, ঈগল, এরা খাদ্যের প্রাচুর্যের মধ্যে বসবাস করে না, সেই জন্য এই ক্ষেত্রে খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে থাকাকেও কিন্তু একটা জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে ধরা যেতে পারে। জীবের সীমিত বিস্তার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জীববৈচিত্র্যের হ্রাসের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে জীবের সীমিত বিস্তার। নানান দ্বীপপুঞ্জে বসবাসকারী জীব সম্প্রদায় কিন্তু ওই বসতি অঞ্চলে রেস্ট্রিক্টেড থাকে, যে একটু আগেই আমি এন্ডেমিক প্রজাতি পড়াতে গিয়ে বললাম। ওদের এত সীমিত বিস্তারণ ঘটে, যার জন্য সেই জীব যেটুকু বিস্তারণ ঘটেছে সেই পপুলেশনটাকে যদি সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু সেই জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে, তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা এই অংশে যেটা পড়লাম সেটা হলো জীববৈচিত্র্য যে হ্রাস পাচ্ছে
সেই জীববৈচিত্র্য হ্রাসের কারণ। এই জীববৈচিত্র্য হ্রাস পাওয়াকে আমরা কিভাবে আটকাতে পারি? আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রিত করতে পারি এবং যে সমস্ত জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, কোন অঞ্চলে হ্রাস পাচ্ছে সেগুলোকে ডিটেক্ট করে আমরা সংরক্ষণ করতে পারি। আমরা আমাদের পরবর্তী অংশে জীববৈচিত্র্যের সংরক্ষণ সম্বন্ধে পড়ব। জীববৈচিত্র্যের হ্রাস পাওয়ার কারণ এগুলি পড়ার পর আমরা একটা ছোট্ট অংশ পড়ব, তারপরে আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলোতে যাব। সেই ছোট অংশটি হলো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন। সেই সুন্দরবনের কিছু পরিবেশগত সমস্যা এবং সুন্দরবনে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কারণগুলো কী কী। এখন সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থিত জৈব বৈচিত্র্যে ভরপুর একটা অঞ্চল। এখানে বহু এন্ডেমিক প্রজাতির ম্যানগ্রোভস পাওয়া যায়। ম্যানগ্রোভ কি নিশ্চয়ই তোরা পড়েছিস। লবণাম্বু উদ্ভিদ যারা নোনা জলের মাটিতে জন্মায়, যাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো অন্যান্য উদ্ভিদের থাকে না। শ্বাসমূল, ঠেসমূল, তারপরে জরায়ু অঙ্কুরোদ্গম জাতীয় বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ম্যানগ্রোভ এক ধরনের উদ্ভিদ। এবার এই ম্যানগ্রোভের প্রচুর এন্ডেমিক প্রজাতি এই সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়, যা অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না। এছাড়া প্রচুর স্তন্যপায়ী, তারপর এন্ডেমিক প্রজাতির মাছ, কচ্ছপ, সাপ, পাখি সব কিছুই পাওয়া যায়। এই সুন্দরবন অঞ্চল অনেকগুলো ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এখানে অনেকগুলো নদী এবং তাদের শাখা প্রশাখা জালের মতো ছড়ানো রয়েছে। আর এর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের সঙ্গে নদীগুলোর সংযোগ থাকার ফলে নদীগুলোর জল কিন্তু লবণাক্ত। এখানে যে ম্যানগ্রোভগুলো পাওয়া যায় তার মধ্যে সুন্দরী, গরান, গেও, হেতাল, তোরা সবাই জানিস, অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে এই ধরনের উদ্ভিদগুলো এখানে পাওয়া যায় এবং রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়। এখানে যে মূলত যে নদীগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই নদীগুলোর তীরে সৃষ্ট বদ্বীপ হচ্ছে এই বনাঞ্চলটা। এবার সুন্দরবনের সমস্যাগুলো ঠিক কী কী, এখানে কী ধরনের সমস্যা হচ্ছে এবং এখানে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কেন। সুন্দরবনের সমস্যাগুলোর মধ্যে প্রথম যে সমস্যাটা বলতে পারি সেটা হচ্ছে সুন্দরবনের যে প্রধান নদীগুলো আছে বেশিরভাগই উত্তর থেকে দক্ষিণে বাহিত, কিন্তু কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে নদীগুলোর বেশিরভাগ প্রবাহ পূর্বের দিকে সরে যাচ্ছে, মানে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে, নদীগুলোতে জলের পরিমাণ কমছে আর নদীতে পলির পরিমাণ বাড়ছে, নদীগুলোর বহন ক্ষমতা কমে যাচ্ছে। এবার কয়েকটা নদী আছে যেমন মাতলা, ঠাকুরান, এই নদীগুলোর মূল নদীর উৎসমুখ থেকে প্রায় যোগাযোগ বিচ্ছিন্নই হয়ে গেছে। ফলে নদীগুলোতে জলের মাত্রা এত কমে যাচ্ছে যে লবণের ভাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, যার ফলে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। কারণ ওই অতিরিক্ত লবণাক্ত জলে উদ্ভিদ প্রাণীর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। আবার প্রথম যে কারণটা বললাম যে নদীর জলতল কমে যাচ্ছে, পলি বেড়ে যাচ্ছে, পলি জমায় কি হচ্ছে, জোয়ারের সময় জলতল বেশি হচ্ছে। আবার জোয়ারের সময় সমস্ত সুন্দরবন অঞ্চল জোয়ারের জলে ঢেকে যাচ্ছে, নোনা জলে, এবং জোয়ারের জল যখন চলে যাচ্ছে তখন ওই টপ সয়েল যেটাকে বলে মাটির উপরের স্তরটাকে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে মাটির উপরের স্তর নষ্ট হওয়াতে ওখানে দেখা যাচ্ছে ভূমিক্ষয়, বিভিন্ন অঞ্চলের পাড় ভেঙে যাওয়া, নষ্ট হচ্ছে লবণাম্ব উদ্ভিদগুলো। আবার কি হচ্ছে, বিগত কিছু বছরে সুন্দরবনে মানুষের বসতি বেড়েছে অসম্ভব, যার ফলে কি হচ্ছে, বন কেটে ফেলে, বন জঙ্গল কেটে ফেলে বাসস্থান গড়ে উঠছে, চাষাবাদ হচ্ছে, রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো সব নদীতে গিয়ে মিশছে, নাইট্রোজেন, ফসফরাস জাতীয় পদার্থের আধিক্য বাড়ছে জলে, শৈবাল অন্যান্য আগাছা জন্মাচ্ছে, যা দ্বীপগুলোর যে স্পেশালিটি, যে দ্বীপগুলোর যে বিশেষ এন্ডেমিক উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। চোরা শিকারীরা গাছ কেটে ফেলছে। এরকম কিছু সমস্যা সুন্দরবনে দেখা যাচ্ছে। আরও কিছু সমস্যা যেটা চোরা শিকারীদের ফলে হচ্ছে, সেটা হচ্ছে
বনভূমি কমছে, গাছ কেটে ফেলা হচ্ছে বা জনবসতির জন্য বাসস্থান তৈরি করে বনভূমি কমানো হচ্ছে, যার ফলে বনজ প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। হরিণ, বন্য শূকর এই সমস্ত না পাওয়ার ফলে খাবারে টান পড়ছে, যার ফলে সুন্দরবনের যে প্রধান কনজার্ভড অ্যানিম্যাল রয়্যাল বেঙ্গল টাইগার তার সংখ্যা কমে যেতে থাকছে। খাদ্য খাদক সম্পর্ক বিঘ্নিত হচ্ছে। আর আবার নদীগুলোতে অনবরত মাছ, কাঁকড়া, চিংড়ি এই সমস্ত ধরার জন্য অনেক সময় কি হচ্ছে, ছোট মাছ নষ্ট হয়ে যাচ্ছে, নদীগুলোতে খাদ্যের যোগান কমছে। তারপরে পর্যটন শিল্প যত বাড়ছে তত যন্ত্রচালিত লঞ্চ বা বিভিন্ন জলযান যেগুলো নদীতে যাচ্ছে তার ফলে কি হচ্ছে, নদীর জলে ডিজেল নষ্ট হচ্ছে, নদীর জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। সুন্দরবনের এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু সুন্দরবনকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এখানে প্রচণ্ড মাত্রায় কড়া আইন প্রণয়ন করে এই অঞ্চলটাকে, মানে শুধু এই অঞ্চলের প্রাণী বা উদ্ভিদ না, এই সমগ্র অঞ্চলটাকেই সংরক্ষণ করার ব্যবস্থা হয়েছে। এই সমগ্র অঞ্চলটাই সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে আইন প্রণীত করে সেই অঞ্চলকে কনজার্ভ করা হচ্ছে।